স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা শপথ নেবেন দুপুরে। বিগত কয়েক বছরের মতো এবারের কমিশন গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়েই গেছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের মতে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে নতুন ইসি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের। তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আগের সরকারের সময়কার মতোই চর্চা দেখা গেছে উল্লেখ করে সমালোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এবার যে নির্বাচন কমিশনটা হলো, আমরা তো ইউনিক কিছু পেলাম না। নতুন একটা পরিবেশে যে একটা নতুন ধরনের নির্বাচন কমিশন পাবো, সেটা কিন্তু পাইনি। গতানুগতিক 5 জনের মধ্যে 5 জনই হলো আমলা। যারা যারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা ম্যাক্সিমামই আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন, তো প্রশাসন থেকে আসছেন। তো এখানে আরও ওয়ার্ডের ভিন্নতা থাকতে পারতো, যে বিভিন্ন কমিউনিটি রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আমরা নির্বাচন কমিশনটা গঠন করতে পারতাম তাহলে হয়তো আরও ভালো কিছু আশা করতে পারতাম। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ঐক্যমত থাকলে গঠন প্রক্রিয়া যেমনই হোক ভালো নির্বাচন করা সম্ভব। জনতা ছাড়াও রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতি আস্থা খুঁজে পায়, এটা হলো প্রথম কাজ। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ঠিক আছে নির্বাচন কমিশন ওকে ফাইন তাদের কার্যক্রমের কারণে, তাহলে কিন্তু জনতাও আস্থা খুঁজে পাবে, কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে তার জনতা নাই। ভোটের অধিকার নিশ্চিত করার পর সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলিরও যে ভূমিকা, সেই ভূমিকাটা তো আমরা জানতে চাই। নির্বাচন কমিশন কি তাদের যে ম্যানিফেস্টো সেগুলি কি দেখে নেবেন? নির্বাচন কমিশন সংস্কাররা যারা করছেন তারা এই ব্যাপারে তারা কি জানাতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে। আগের নির্বাচন কমিশনগুলোর তুলনায় ভালোভাবে কাজ করতে সফল হবে, সক্ষম হবে, এই আশাবাদ আমরা রাখি। একটা ভালো নির্বাচন করতে হলে যেটা দরকার সেটা হলো পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো যদি একটা ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে নতুন এই নির্বাচন কমিশন। এই নতুন কমিশন তারা সাহসিকতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করবেন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন, যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। এটাই আমার প্রত্যাশা, একই সাথে আমি মনে করি জাতির প্রত্যাশা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন, আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। 14 বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা। মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে তাই বাঁধ ভাঙা উল্লাস। জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ। যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এক একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ, আর এর জন্য প্রয়োজন পার্লামেন্ট। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এদিক সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করব। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচন প্রয়োজন, দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এজন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। তিনি আরো বলেন, নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে।
সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব। এই কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভবিষ্যৎ। নেতৃবৃন্দরা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে। এছাড়া জেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা। রোহিঙ্গা সংকট নিরসনে অতীতে কোনো রাজনৈতিক দল সরকার কার্যকর উদ্যোগ নেয়নি, ফলে এই সংকট নিরসনে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে রোহিঙ্গা ইস্যু নিয়ে এক সম্মেলনে কথা বলেন তিনি। যতদিন পর্যন্ত এই ইস্যুতে কোনো কার্যকর সমাধান না আসে ততদিন রোহিঙ্গাদের বাংলাদেশের উন্নয়ন কাজে লাগানোর তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে। শনিবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ওয়ার্কিং টুয়ার্ডস ন্যাশনাল কনসেনশন অন রোহিঙ্গা পলিসি অব বাংলাদেশ শীর্ষক কনফারেন্স আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য এমন গুরুত্বপূর্ণ সমস্যাকে জাতীয়ভাবে নিরসনের উদ্যোগ নেওয়া হয়নি। অতীতের কোনো রাজনৈতিক দল সরকার এর সমাধানে এগিয়ে আসেনি। ন্যাশনাল কনসেনসাস আনফরচুনেটলি কখনোই ছিল না। সমতাসীন দল যাই বলবে সেটা দেশের যতই পক্ষে হোক না কেন অপোজিশন সেটাকে অপোজ করবে, এটা হতে দেবে না। এটা উভয় পক্ষ থেকে আমরা এই টেন্ডেন্সি দেখে এসেছি। আমরা তো এটার ভুক্তভোগী, কারণ আমরা কোনো কিছু যখন এগোতে চাইতাম তখন দেখা যেত যে এটা লেট স্লিপিং ডগস লাইন এটা ব্যবহার করা হয়েছে। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছি, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে, এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী রোহিঙ্গা সংকট নিরসন না হওয়া পর্যন্ত তাদের দেশের উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানান। যতদিন বাংলাদেশ ওরা থাকবে, ওদেরকে যদি প্রপার ওদের সমস্যা অ্যাড্রেস করতে না পারি, এটা কিন্তু অন্যদিকে টার্ন নিতে পারে। যে আপনাদের বিভিন্ন এগ্রিকালচার এরিয়াতে বিশাল গ্যাপ আছে লেবার সাপ্লাইতে। আমরা যদি এগুলো আইডেন্টিফাই করে তাদেরকে সেখানে এমপ্লয় করার সুযোগ সৃষ্টি করে দিতে পারি, বাট ওয়েজ স্কেলে যাতে আমাদের লোকালরা যাতে ক্রাউডেড আউট না হয়, এটা মাথায় রাখতে হবে। রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আগামী রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় কনফারেন্সে। সুতরাং আমরা কিভাবে অ্যাড্রেস করব, এটা হচ্ছে এখন ইস্যু। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। তাজরিন ট্র্যাজেডির 12 বছর আজ। 2012 সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের কারখানাটিতে ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত 114 শ্রমিক। এতদিনেও শেষ হয়নি বিচার কাজ, পূরণ হয়নি হতাহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিও। দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আমার স্বামী নেই, স্বামী তো মারা গেছে, আমরা দুজনেই পেটে ছিলাম। এখন আমার 2টা মেয়ে, আর আমি তো অনেক অসুস্থ। আমি ছোট চার দোকান চালাইয়ে মানে কোনো মধ্যে দিনকাল চলতেছে, কিন্তু আমার পরিস্থিতি অনেক খারাপ। আমি নিজে এখন বর্তমানে অনেক অসুস্থ। ফাতেমা বেগম তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। নিজে বেঁচে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সংসারের পুরো ভার এখন তার কাঁধে। আমাকে কেউ কোনো সাইড থেকে সহযোগিতা কেউ করে না। তার মতো আহত অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এক যুগেও পূরণ হয়নি ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবি। চিকিৎসা না পাচ্ছি, ঠিক মতো চিকিৎসা না পারতেছি, খাইতে না পারতেছি, ছেলে মেয়ের লেখাপড়া করাইতে না, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আমার চিন্তা, আমার 2টা পোলা মানসিক হয়েছে, 1 পোলা পঙ্গু হয়েছে। এমন কিছু দেওয়া হোক, আমরা জানি করে মিলি খাইতে পারি, কারো কাছে জানি হাত পাততে না হয়। 2012 সালের 24শে নভেম্বর ভয়াবহ আগুনে পুড়ে যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানা। প্রাণ হারান শতাধিক শ্রমিক, আহত হন 200-র বেশি। এ ঘটনায় কারখানার মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে বিচারের দীর্ঘসূত্রতা এবং হতাহতদের পুনর্বাসনে তেমন উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ শ্রমিক নেতারা। আহত শ্রমিকরা রয়েছে এবং মৃত শ্রমিকদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, তাহারা কিন্তু মানবতার সাথে জীবনযাপন করে চলছে। এদেরকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কিন্তু বরাবরই দাবি করে এসেছিলাম। বিগত সরকার কিন্তু মেনে নেয়নি। যে মালিক এটার জন্য দায়ী তাকে বিচার না করে বরং আমরা দেখছি তাকে পুরস্কৃত করা হয়েছে। এই সরকার যদি অন্তত সদিচ্ছা নেয়, তাহলে শ্রমিকদের এই যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা, এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি তারাও একটা বিচার আওতায় আসবে বলে আমি মনে করি। তাজরিনের ভয়াল স্মৃতি পেছনে ফেলে বাঁচার লড়াইয়ে আহত শ্রমিক ও ক্ষতিগ্রস্তরা। দোষীদের বিচার, হতাহতদের পুনর্বাসন আর পর্যাপ্ত ক্ষতিপূরণই তাদের একমাত্র চাওয়া। ডিবিসি নিউজ ডেস্ক।
তাজরিন ট্র্যাজেডির 12 বছর আজ দিনটি স্মরণে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, দিবসটি স্মরণে সাভারে কি আয়োজন করা হয়েছে বিস্তারিত জানাবেন। প্রতি বছরই আসলে এই দিনটি ঘিরে এই তাজরিনের যে পুরো ভবনটি রয়েছে এই ভবনটির সামনেই আমরা দেখতে পাই যে শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা, পাশাপাশি যারা আহত শ্রমিক রয়েছেন এবং নিহত শ্রমিকের কিছু কিছু পরিবার প্রতি বছরই কিন্তু এখানে জড়ো হন। তারা চেষ্টা করেন এখানে এসে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে এবং এখানে তাদের যে ক্ষত রয়েছে সেই ক্ষত চিহ্নগুলি স্মরণ করে তারা এখানে যারা নিহতের পরিবার রয়েছেন তাদের সাথেও একটি সাক্ষাতের মাধ্যমে তারা এখানে তাদের কর্মসূচিগুলি পালন করে আসেন। এখানে তারা ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই কর্মসূচিটা কিন্তু প্রতি বছরই আমরা দেখতে পেয়েছি যে তাজরিনের যে গেট রয়েছে সেই গেটের বাইরেই অনুষ্ঠিত হতো। তবে এই বছর কিছুটা ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। সকালে আমরা দেখতে পেয়েছি যে তাজরিনে আহত বিক্ষুব্ধ শ্রমিকরা এই ফটকের গেটের তালা ভেঙে তারা এই ভবনের ভিতরে প্রবেশ করে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা এই পুরা ভবনটির নিচে সবাই জড়ো হয়ে তাদের এই কর্মসূচি পালন করছে। এবং যেটি বলছিলাম যে প্রতি বছরই কিন্তু এই দিবসটি এলে তারা এই ভবনটির সামনে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এই যে আহত শ্রমিক যারা রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং এই দাবি কিন্তু তারা এই গত 12 বছর ধরে জানিয়ে আসলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে এখানে তাদের সেই দাবিগুলো গত সরকারের আমলেও পূরণ হয়নি। তবে তারা আশাবাদী যে বর্তমানে যেহেতু ইউনূস সরকার রয়েছেন এই উপদেষ্টার মাধ্যমে তাদের এই দাবিগুলো দ্রুত পূরণ হবে বলে তারা আশাবাদী। সুনন্দা। শফি, ধন্যবাদ আপনাকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 ও 2 নম্বর টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের তরফ থেকেও সেবার মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এরই মাঝে 2 বছরের জন্য 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিমানকে। এভিয়েশন ব্যবসার সাথে যুক্তরা বলছেন এককভাবে বিমানকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এমনকি এক জরিপে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর 93% বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ প্রকাশ করার কথা জানায়। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। যাত্রীর বোর্ডিং পাস ইস্যু, ব্যাগেজ আনা নেয়া, কার্গোর মালামাল ওঠানো নামানো, এয়ারক্রাফটের সব ধরনের সার্ভিস, সব মিলিয়ে এই কার্যক্রমকে বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিং। দেশের সব বিমানবন্দরে এককভাবে যা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিজেদের ফ্লাইটের পাশাপাশি বিদেশি 35টির মতো এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে তারা। চলতি বছরের শুরুতে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস নিয়ে একটি জরিপে 93% বিদেশি এয়ারলাইন্স বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ জানায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণযোগ্য পর্যায়ে নেই। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য পর্যায়ে নেই। গ্রাউন্ড হ্যান্ডলিং মনোপলির জন্য বিমান ইচ্ছে মতো গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ দিচ্ছে, যেখানে ব্যাংকক এয়ারপোর্টে $841 একটা বোয়িংয়ের হ্যান্ডলিংয়ের জন্য চার্জ, সেটা এখানে নিচ্ছে $3500। এয়ারলাইনগুলো কেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এই টাকাটা দিচ্ছে? কিছু সার্ভিস দেবে বিমান, সে বিমান তো সেই সার্ভিসটা দিচ্ছে না। তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান খারাপ হলে বড় এয়ারলাইন্সগুলো আসবে কিনা এমন প্রশ্নও তোলেন কেউ কেউ। আমাদের সাধারণ যারা প্যাসেঞ্জার হয়ে আসছেন তারা এবং যারা অপারেটর তারা কেউই হ্যাপি না। যদি ইন কেস বিমান ফেল করে, পারফরমেন্স ভালো না করে, তার কিন্তু একটা আফটার এফেক্ট আছে। কারণ আপনি জানেন যে অনেক ভালো ভালো এয়ারলাইন্স যারা আসে একটা দেশে, সে যদি তার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যদি খারাপ হয় অনেকেই আসতে চাবে না। 2 বছরের জন্য টার্মিনালের দায়িত্ব পাওয়ার পর লোকবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের সেবার মান নিয়েও আশাবাদী বিমান। আমাদের অভিজ্ঞতার কোনো কমতি তো নাই, ঘাটতি নাই। আমাদের কিছু লিমিটেশনস যেগুলো ছিল, লোকবল সমস্যা, ইকুইপমেন্ট নতুন কেনা, এগুলো আমরা 2 বছর ধরে করছি। 3rd টার্মিনালের যে সুযোগ সুবিধাগুলো, ওটা তো অনেক হিউজ সুযোগ সুবিধা, আর আমাদেরকে তো 2 বছরের জন্য দেয়া হয়েছে। আপনারা দেখবেন তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য যে ঋণ নেওয়া হয়েছে তা পরিশোধ করতে হবে রাজস্ব থেকেই। পরিকল্পনা অনুযায়ী গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ না দিলে রাজস্বে ঘাটতি দেখা দিতে পারে, যা নিয়ে আগামীতে ঝামেলায় পড়তে পারে বেবিচক, এমনটাও মনে করেন বিশেষজ্ঞরা। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।
অধ্যক্ষ আত্মগোপনে অথচ নিয়মিত বেতন তুলছেন, এমন অভিযোগ মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হলেও তা জানেই না ম্যানেজিং কমিটি। মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আবদুল্লাহ হেল কাফি। অভিযোগ রয়েছে ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে কর্মস্থলে আসছেন না তিনি, দেননি ছুটির দরখাস্তও। কলেজে অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীরা ভালো করে চেনেন না এই শিক্ষককে, তবে প্রতি মাসের নিয়মিত বেতন তুলছেন তিনি। কাফির অনিয়ম নতুন কিছু নয় বলছেন অন্য শিক্ষকরা। ওনার কথা আগেও অনেক শুনছি, বাট কলেজে আসার পরে দেখা হয়নি। বেশ কিছুদিন আমরা দেখি না তাকে, হয়তো তার কোনো সমস্যার কারণে সে হয়তো আসে না। কলেজে নাই এবং নিয়মতান্ত্রিকভাবে কোনো দরখাস্ত নাই, তবে আমি মোবাইল করি, বিল টিল যেখানে থাকে আমরা পাঠিয়ে দিয়ে সেখান থেকে সই করে নিয়ে আসি। একই অভিযোগ মোহাম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিপ্লব রেজা বিকুর বিরুদ্ধেও। তিনি আবার উপজেলা যুবলীগের সভাপতি। রাজধানীর পল্টন থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি হওয়ার পর থেকে আত্মগোপনে তিনি কলেজে আসেন না, স্বাক্ষর খাতায় অলরেডি উঠে যায়। কলেজে এসে তো সে তার যে দায়িত্বটা আছে সেটা সে পালন করতেছে না, তাহলে সে কিভাবে এই বেতন ব্যাপারটা সে পাচ্ছে? কলেজ প্রধানদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ, তবে কিছুই জানে না ম্যানেজিং কমিটি। তিনি যে রেগুলারলি কলেজে উপস্থিত থাকেন না, এই বিষয়ে আমার কাছে লিখিত কেউ অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ আছে মোহাম্মদপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকেও নিয়মিত বেতন তুলছেন। পাঠদান থেকে শুরু করে নানা ধরনের বিশৃঙ্খলা হওয়ায় দ্রুত এর সমাধানের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। এখনও অস্থিতিশীল আলুর বাজার। এরই মধ্যে আগাম জাতের আলু নিয়ে দুঃসংবাদ দিলেন বগুড়ার কৃষকরা। গেলবারের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে আলু বীজের দাম, সাথে সার কীটনাশকের বাড়তি দামে আলুর উৎপাদন খরচ যোগাতে হিমশিম অবস্থা তাদের। এছাড়াও বিএডিসির বীজ এবং সার কেনার ক্ষেত্রেও নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ কৃষকের। বছরের এমন সময়ে নতুন আলুতে বাজার ভরে ওঠে, কিন্তু বগুড়ার এবারের চিত্র ভিন্ন। বৃষ্টির কারণে দিন 15 পিছিয়ে রোপণ করতে হয়েছে আলুর বীজ, তাই এবার দেরিতেই মিলবে নতুন আলু। ভরা মৌসুমের আগে এই আগাম জাতের আলুর দাম ভালো মেলে, তাই কৃষকের কাছে অনেকটাই নির্ভরতার সবজিও এই আলু। কিন্তু এবছর আগাম জাতের আলু চাষে শুরু থেকেই রীতিমতো দুশ্চিন্তায় কৃষক। বিএডিসি থেকেই আলু বীজ সংগ্রহ করতে গিয়ে আগের চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়েছে বলে অভিযোগ তাদের। এইবার বীজ আলুর দাম আরো বেশি, বর্তমানে আলু পাওয়াই যাচ্ছে না। আমরা বিএডিসি থেকে আলু নিছি 80 টাকা কেজি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু বীজ, সাথে দাম বেড়েছে কীটনাশকেরও, তাই আলুর দামও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা কৃষকের। যদি বাজারের তারা যদি 60 টাকা বিক্রি, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। দেখা যায় যে আমরা 50 টাকা বিক্রি করি, তারা 80 টাকা 100 টাকা এরকম বিক্রি করে। বগুড়ার মিলগুলো থেকে প্রকারভেদে সর্বোচ্চ 60 টাকায় আলু কিনছেন পাইকাররা, যা খুচরা বাজারে গিয়ে দাঁড়াচ্ছে 70 থেকে 80 টাকায়। আগাম জাতের আলু বাজারে আসার আগে এই দাম কমার সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। নতুন আলু আস্তে আস্তে আশা করা যাচ্ছে 15 থেকে 20 দিন, তারপর একটা নিয়ন্ত্রণে আসবে। কৃষকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট ভাঙতে সমন্বিত পদক্ষেপের কথাও জানান এই কর্মকর্তা। কিছু অসাধু চক্র, অসাধু লোক বীজ আগে কিনে নিয়ে মজুত করে পরে বেশি দামে বিক্রির পায়তারা তারা করছে, বাট আমরা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান করছি, মোবাইল কোর্ট করছি এবং নিয়মিত মনিটরিং করছি, যাতে কোনোভাবে এটা তারা করতে না পারে। কৃষক যেন ফেয়ার প্রাইসে সে যেন তার বীজ আলুটা সংগ্রহ করতে পারে। বগুড়ার শিবগঞ্জ সদর, শাহজাহানপুর, গাবতলী সহ 11টি উপজেলায় প্রায় 60,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লাখ টন, যার মধ্যে 2,350 হেক্টর জমিতে 40,500 টন আগাম জাতের আলু আবাদের প্রত্যাশা কৃষি বিভাগের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। অনুকূল আবহাওয়া না থাকায় জামালপুরে আগাম শীতের শাকসবজি চাষ করে লোকসানের আশঙ্কা চাষিদের। অসময়ে ঝড় বৃষ্টি হওয়ায় খেতেই মারা যায় অধিকাংশ চারা। ক্ষতিগ্রস্ত চারাগুলোতে দেখা দেয় ভাইরাস। উৎপাদন খরচ বৃদ্ধিতেও দুশ্চিন্তায় কৃষক। পাইকাররা বলছেন সবজির ফলন কম হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এর প্রভাব পড়ছে দেশের বাজারেও।
লাভের আশায় প্রতি বছরের মতো এবারও যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে আলু, পটল, বেগুন, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা, মূলা, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতের সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেই স্বপ্ন ভেঙে গেছে। চারা রোপণের কিছুদিনের মধ্যেই অসময়ে ঝড় বৃষ্টিতে খেতে মারা যায় অধিকাংশ চারা। সার, বীজ এবং কীটনাশকের দাম প্রায় দ্বিগুণ। অনেকের গাছ মরে যাওয়ায় আশানুরূপ সবজির ফলনও হয়নি। ভয়ঙ্কর খারাপ, সার পাওয়া যাইতেছে না, এবার বীজ ভালো আসে নাই। একই জমি একই খরচে আবাদ করে এবছর আমার অনেক লসে থাকতেছে। 1 বিঘার মধ্যে আগে কইলে উঠতো 15 মন 20 মন করে, এখন কইলে উঠে মাত্র 3-4 খাসা 3-4 মন করে। 2-4-5-10-20 লাখ টাকা জমা হয় না, কোলা 5-4 বিঘা দেওয়া হয় না। এরই মধ্যে পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা বলছেন এবার চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় কিনতে হচ্ছে বাড়তি দামে। আর ঢাকাতে গেছে ধরেন কারণ বাজার গেছে, গাজীপুর চৌরাস্তা গেছে, গাউসিয়া গেছে। গতবার চাহিদা এবার চাহিদাটা খুবই আমাদের বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের মালটা কৃষকে দিতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন যমুনা সার কারখানা বন্ধ থাকায় ঘোড়াশাল সহ বিভিন্ন স্থান থেকে সার এনে বিক্রি করায় খরচ বেশি পড়ছে। সার ওখানে উৎপাদন থেকে শুরু করে ওখানে যে ক্যারিং করা, এটা যথেষ্ট পরিমাণে আমাদের এই জেলা থেকে বিড়ম্বনা এবং যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। এই জন্য একটু প্রতিবন্ধক শীর্ষক ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,250 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। রবিবার আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়ার এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। এর আগে গেল শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। ডিবিসি সংবাদই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।